ভবিষ্যৎ সম্পর্কে আমরা সবাই অজানা। এখন আমরা যে অবস্থায় আছি আর একটু পরে কি হবে তা আমরা কেউ জানি না। একজন লোক যখন একটি বদ্ধ টানেলে আটকা পড়ে যায় তাকে সেখানে থাকতে হয়েছিল ৩৫ দিন। এই ৩৫ দিন তার সাথে কি কি ঘটেছিল এবং সে টানেল থেকে সে কি বেঁচে ফিরতে পেরেছিল কিনা তা জানতে হলে দেখতে হবে আমাদের আজকের ভিডিওটি। বলছিলাম ২০১৬ সালে মুক্তি পাওয়া টানেল মুভিটার কথা। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতে লিজং নামের একজন ব্যক্তিকে দেখানো হয় যে তার গাড়িতে পেট্রোল নিচ্ছিল, কিন্তু লিজং যে পরিমাণ পেট্রোল চেয়েছিল তার চেয়ে বেশি পরিমাণ পেট্রোল দেওয়ার জন্য লিজং বেশ রেগে যায়। তবে পেট্রোল পাম্পের ম্যানেজার এসে সবকিছু ঠিক করে নেয় এবং বেশি পেট্রোল দেওয়ার জন্য পাম্পের সেই কর্মচারী তাকে 2 বোতল পানিও দিয়ে দেয়। লিজং সেখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় তার ওয়াইফের কল আসে এবং জানায় আজকে তাদের একমাত্র মেয়ের জন্মদিন, তাই আজকে তাকে তাড়াতাড়ি বাসায় আসতে হবে। লিজং কথা বলে ফোন রেখে দেয়। এরপর সে গাড়ি নিয়ে একটি টানেলের ভেতরে ঢুকে পড়ে। যখন সে ঢুকছিল তার আশেপাশে কোনো গাড়ি ছিল না। কিছুক্ষণ পর সে খেয়াল করে টানেলের উপরের দেয়ালগুলো ভেঙে পড়ছে। অবস্থায় বেগতিক দেখে লিজং তার গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে এগিয়ে যেতে থাকে। তবে তাতে কোনো লাভ হয় না। এতক্ষণে পুরো টানেল ভেঙে চুরমার, আশেপাশে সবকিছু অন্ধকার হয়ে পড়ে। কিছুক্ষণ পর লিজং তার গাড়ির ভিতরে আলো জ্বালিয়ে দেখে তার আশেপাশে টানেলের ছাদ ভেঙে পড়ে আছে। মোট কথা পুরো টানেলটি ভেঙে গেছে। লিজং চেষ্টা করে গাড়ি থেকে বের হওয়ার জন্য, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। এরপর সে ইমার্জেন্সি নম্বরে ফোন দিয়ে জানিয়ে দেয় যে সে একটি টানেলের ভেতরে আটকা পড়ে আছে এবং টানেলটি পুরোটাই ভেঙে গেছে। লিজংকে বলা হয় তারা খুব শীঘ্রই তাকে উদ্ধার করতে আসছে। লিজং তার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আশেপাশে দেখার চেষ্টা করে, কিন্তু সেখানে অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। এরপর সেখানে রেস্কিউ টিম চলে আসে। মুহূর্তের মধ্যে মিডিয়াতে খবরটি সম্প্রচার হতে শুরু করে। এমন সময় লিজংয়ের স্ত্রী একটি শপিং মলে ছিল, সে টিভিতে খবরটি শুনতে পায়। অন্যদিকে লিজং তার গাড়ির ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। এমন সময় তার মোবাইলে একটি ফোন আসে। প্রথমবার তা রিসিভ করতে না পারলেও দ্বিতীয়বার রিসিভ করে ফোনের অপর পাশ থেকে একজন লোক বলে সে একজন সাংবাদিক এবং সে এখন তাকে নিয়ে লাইভে খবর প্রচার করবে। লিজং কিছু বোঝার আগেই লাইভ শুরু হয়ে যায়। সাংবাদিক তাকে জিজ্ঞেস করে আপনার কাছে কি পরিমাণ পানি এবং খাবার আছে। লিজং কারণ জানতে চাইলে সাংবাদিক জানায় আপনাকে দেখি রেস্কিউ টিম কিছুই বলেনি, আপনাকে রেস্কিউ করতে বেশ কয়েকদিন সময় লাগবে, তাই জিজ্ঞেস করছি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানি আছে কিনা। এমন সময় রেস্কিউ দলের ডাইকুন নামের একজন লোক বেশ চিল্লাচিল্লি করতে থাকে। সে যে সাংবাদিককে বলে তাকে কেন লাইভে নেওয়া হয়েছে, তার মোবাইলের যদি ব্যাটারি শেষ হয়ে যায় তাহলে আমরা তার সাথে কিভাবে যোগাযোগ করব, এই বলে ডাইকুং সাংবাদিকদের বের করে দেয়। অন্যদিকে লিজং ফোন দিয়ে তাদের কাছে জানতে চায় তাকে সেখান থেকে বের করতে কতদিন লাগবে। ডাইকুং তাকে বলে আপনাকে উদ্ধার করতে আমাদের 1 সপ্তাহের মতো সময় লাগবে। এ পর্যন্ত আপনার কাছে থাকা পানি এবং খাবার আপনাকে হিসাব করে পান করতে হবে। এরপর ডাইকুং তার লোকেশন জানতে চাইলে লিজং বলে আমার এখানে একটি ফ্যান ভেঙে পড়ে আছে। ডাইকুং টানেলের ব্লুপ্রিন্ট দেখে বোঝার চেষ্টা করতে থাকে যে লিজং এখন কোথায় আটকে আছে। সে লিজংকে জানায় আজকের জন্য তাদের কথা এখানেই শেষ, তারা প্রতিদিন দুপুরে কথা বলবে, এই বলে ফোন রেখে দেয়। এমন সময় লিজংয়ের ওয়াইফ ফোন দিয়ে কান্না করতে থাকে। লিজং তাকে আশ্বাস দেয় সে জলদি ফিরে আসবে। লিজং তার মেয়ের সাথেও কথা বলে। তার মেয়ে তাকে বলে তার জন্য একটি কিউট পাপি এবং একটি সুন্দর কেক আনার জন্য। এরপর ফোন রেখে দেয় লিজং। লিজং তার কাছে পানির বোতল রেখে বাতি নিভিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে রেস্কিউ দল তাকে সেখান থেকে বের করার জন্য প্ল্যান করতে শুরু করে। রেস্কিউ দল তাদের ড্রোন পাঠায়, এর সাথে অনেক সাংবাদিকও তাদের ড্রোন পাঠায় টানেলের ভেতরে, তবে ড্রোনগুলো বেশি দূর যেতে পারে না। এরপর ডাইকুং সিদ্ধান্ত নেয় সে নিজেই ভেতরে যাবে এবং সে তার এক সহযোগীকে নিয়ে তারা দুজন ভেতরে যায়। কিছু দূর যাওয়ার পর দেখে পাথরের পরে রাস্তা বন্ধ হয়ে আছে। ডাইকুং আগে বেড়ে দেখতে থাকে। এমন সময় তার মোবাইলে ফোন আসলে ডাইকুং এর দলের লোক গাড়িতে হর্ন বাজাতে থাকে। এই হর্নের আওয়াজ লিজং শুনতে পেয়ে ডাইকুংকে ফোন দেয় এবং সে জানায় সে গাড়ির হর্নের আওয়াজ শুনতে পেয়েছে। কথা বলার এক পর্যায়ে টানেলটি আবার ভাঙতে শুরু হয়। ডাইকুং কোনো রকমে গাড়ি ব্যাক গিয়ারে দিয়ে বেরিয়ে আসে টানেল থেকে। ডাইকুং বাইরে এসে লিজংকে ফোন দিয়ে জানতে চায় সে ঠিক আছে কিনা। লিজং জানায় সে ঠিক আছে। ডাইকুং জানায় তার ওয়াইফ এখানে এসেছে, তার সাথে কথা বলতে চায়। লিজং তার সাথে কথা বলে ফোন রেখে দেয় এবং চিন্তা না করার জন্য বলে। এদিকে রেস্কিউ দল তাদের কাজ শুরু করে দেয়। লিজং তার কাছে থাকা পানির বোতল নিয়ে পান করতে থাকে এবং কেক থেকে সামান্য কিছু কেক খেয়ে নেয়। গাড়ির ব্যাক সিট থেকে সে একটি গেঞ্জি এবং একটি টর্চ লাইট খুঁজে পায়। এমন সময় সে কিছু একটা আওয়াজ শুনতে পেলে টর্চ দিয়ে দেখে সেখানে একটি কুকুর। জিজ্ঞেস করলে একটা মেয়ে উত্তর দেয় সে এখানে একটি গাড়ির ভেতরে আটকা পড়ে আছে এবং সে গাড়ির ভেতরে নড়াচড়া করতে পারছিল না। লিজং সেখানে যেয়ে দেখে একটি মেয়ে আটকে আছে এবং তার বুকের ওপরে বিশাল একটা পাথরের টুকরা পড়ে আছে। লিজং অনেক চেষ্টা করেও পাথরটা সরাতে পারছিল না। মেয়েটি বলে তার পেটে অনেক ব্যথা করছে, কিন্তু লিজং এর কিছুই করার ছিল না।
মেয়েটি জানতে চায় তারা এখানে কতদিন ধরে আছে। লিজং জানায়, আমরা 2 দিন 7 ঘন্টা ধরে এখানে আছি। বাইরের সবাই আমাদের উদ্ধার করার জন্য এখানে এসছে। 1 সপ্তাহের মতো সময় লাগবে আমাদের এখান থেকে রেস্কিউ করতে। মেয়েটি পানি চাইলে লিজং তাকে গাড়ি থেকে পানি এনে পান করায়। মেয়েটি দেখে তার মোবাইলের অবস্থা খুবই খারাপ, তাই সে লিজংকে বলে সে কি তার মোবাইল দিয়ে তার মায়ের সাথে কথা বলিয়ে দিতে পারবে কিনা। লিজং কোনো সংকোচবোধ ছাড়াই তার মায়ের সাথে মেয়েটিকে কথা বলিয়ে দেয়। মেয়েটি অসহায়ভাবে কান্না করতে থাকে। কথা শেষ হলে লিজং তাকে জানায় কোনো কিছুর দরকার হলে তাকে ডাকার জন্য, এবং সে তার গাড়িতে চলে যায়। এরপর মেয়েটি লিজংকে তার কাছে ডাক দেয়। মেয়েটি বলে তার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। লিজং তাকে বলে আমাদের এভাবে আর কিছুদিন থাকতে হবে। এরপর মেয়েটি লিজংকে বলে একটু পানি পান করানোর জন্য। লিজং তার গাড়ি থেকে পানির বোতল এনে মেয়েটিকে দিলে দেখে মেয়েটি কোনো সারা শব্দ নেই, মেয়েটি মারা গিয়েছে। লিজং ঘাবড়ে যায়। সে মেয়েটিকে পানি পান করানোর চেষ্টা করে, তাতেও কোনো লাভ হয় না। তারপর সে মেয়েটির বুক থেকে পাথরটি খুব কষ্ট করে সরিয়ে ফেলে। সে দেখে পাথর থেকে একটি রড মেয়েটির পেটে এতদিন ঢুকেছিল, তাই আস্তে আস্তে রক্তক্ষরণের কারণে মেয়েটি মারা যায়। লিজং কিছুই বুঝতে পারছিল না। এরপর দেখানো হয়, খবরে প্রকাশ করা হয় মূলত দুর্বলভাবে নির্মাণের জন্যই মূলত এই টানেলটি ভেঙে পড়েছে, এবং এমন আরও অসংখ্য টানেল রয়েছে। অন্যদিকে লিজং ডাইকুংয়ের কাছে জানতে চায় তাকে উদ্ধার করতে আর কতদিন সময় লাগবে। ডাইকুং তাকে আশার বাণী শোনায়। মেয়েটি সে ছোট কুকুরের সাথে খেলা করে লিজংয়ের দিন কাটতে থাকে। হঠাৎ করে তার গাড়ির পেছনে দরজা ভেঙে গেলে সে গাড়ি থেকে বাইরে বের হয়ে দেখে আশেপাশে সবকিছু বড় বড় পাথর দিয়ে আটকে আছে। লিজং দেখার চেষ্টা করে সেখান থেকে বের হওয়ার কোনো পথ আছে কিনা, কিন্তু কোনো লাভ হয় না। এভাবে কয়েকদিন আরও কেটে যায়। একদিন লিজং পানির ফোঁটার আওয়াজ শুনতে পায়। লিজং সেখান থেকে 1 ফোঁটা করে জমিয়ে পানি পান করে। এভাবে কিছুদিন আরও কেটে যায়। একদিন ডাইকুং লিজংকে ফোন দিয়ে বলে আমরা আপনার ওখান দিয়ে ড্রিল করে ফেলেছি, আপনি ওখান থেকে সরে দাঁড়ান, আমরা মাত্র 60 ফিট উপরে আছি। লিজং সেখান থেকে সরে দাঁড়ায়। সে খুব খুশি হয়, শেষমেশ তাকে সেখান থেকে বের হতে হচ্ছে। ডাইকুং জানায় আপনি কি কোনো ড্রিলের আওয়াজ শুনতে পেয়েছিলেন কিনা। লিজং বলে সে এমন কোনো শব্দ শুনতে পায়নি। ডাইকুং বুঝতে পারে তার আসলে ভুল জায়গায় ড্রিল করেছে। লিজংকে এই ব্যাপারে জানালে লিজং এবার পুরোপুরি ভেঙে পড়ে। লিজং তার ওয়াইফের সাথে শেষবারের মতো কথা বলে, কারণ তার মোবাইলের চার্জ শেষ। এদিকে শহরে তুষারপাতের পরিমাণ আরও বেড়ে যায়। কেটে যায় আরও একটি সপ্তাহ। উপরে থাকা মানুষগুলো জানতো না যে লিজং এখনো বেঁচে আছে কিনা, কারণ লিজংয়ের সাথে বিগত 1 সপ্তাহ কারোর সাথে যোগাযোগ হয়নি। লিজংয়ের এখন সময় কাটে গাড়ির ভেতরে থাকা রেডিও শুনে। চার্জও আস্তে আস্তে শেষ। বাইরে ঠান্ডা রেশ ভেতরেও পড়েছে। এদিকে বাইরের সবাই লিজংকে বাঁচানোর জন্য মিটিং করছে। কেউ বলছে সে এখনো বেঁচে নেই, তাই তাকে উদ্ধার করা সম্ভব না। তবে ডাইকুং চায় এখন সে উদ্ধার কাজ চালিয়ে যেতে। অন্যদিকে এক শ্রমিক কাজ করতে যেয়ে মারা যায়, ফলে লিজংয়ের উদ্ধারের কাজ আরও পিছিয়ে পড়ে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় লিজংয়ের উদ্ধার কাজ তারা বন্ধ করে দেবে। তাই উদ্ধারকারীর দায়িত্বে থাকা লোকজন লিজংয়ের ওয়াইফকে সবকিছু বুঝিয়ে বলে। লিজংয়ের ওয়াইফও ব্যাপারটি বুঝতে পারে, তাই সে একটি রেডিও অফিসে যায় এবং সেখানে সে লাইভে এসে লিজংকে জানানোর চেষ্টা করে লিজং যেন সেখান থেকে বের হওয়ার আশা ছেড়ে দেয়, কারণ তাকে উদ্ধার করার সব প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। লিজং এ সবকিছু তার গাড়িতে চলা রেডিও থেকে শুনতে পাচ্ছিল। সে বেশ কষ্ট পায় এবং জীবনে বেঁচে থাকার সব আশা ছেড়ে দেয়। তবে ডাইকুং তখনও তাকে সেখান থেকে উদ্ধার করার জন্য বেশ প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তাই সেখানে বম্বিং করার আগে ডাইকুং একবার সেখানে হোল করা জায়গা দিয়ে নিচে নামে এবং একটি মাইক্রোফোনের সাহায্যে শোনার চেষ্টা করতে থাকে ভেতর থেকে লিজং এর কোনো রেসপন্স আছে কিনা। কিন্তু উপরে থাকা আরেকজন অফিসার ডাইকুংকে উপরে টেনে তুলতে বলে। যখন তাকে উপরে টেনে তোলা হচ্ছিল তখন তার হাতে থাকা মাইক্রোফোনটা সেখানেই পড়ে যায়। তাকে উপরে তুলে শুরু হয় বম্বিং এর কাজ। লিজং তখন উপায় না পেয়ে গাড়ির ভেতরে ঢুকে জোরে জোরে হর্ন বাজাতে থাকে। তাকে বাঁচানোর শেষ চেষ্টা করতে থাকে। ডাইকুং যখন তার কানের থেকে হেডফোনটা খুলতে যাচ্ছিল তখন সে তার মাইক্রোফোন থেকে আসা গাড়ির হর্নের আওয়াজ শুনতে পায়। সে তখন কোনো দিক না দেখে সরাসরি বম্বিং এর কাজ থামাতে বলে এবং পুরো রেস্কিউ দল যে শেষে লিজংকে সেখান থেকে 35 দিন পর উদ্ধার করে আনে এবং এভাবেই শেষ হয়ে যায় সার্ভাইভাল মুভিটি। আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।